এটা বিএ সিক্স সেমিস্টার ইতিহাসের প্রশ্নমান 2 এর সাজেশন অর্থাৎ শর্ট কোশ্চেনের সাজেশনে নিয়ে চলে এলাম। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি আলোচনা করবো তোমাদের সিক্স সেমিস্টার ইতিহাসের প্রশ্নমান 2 এর যেই প্রশ্নগুলো এই বছর পরীক্ষার জন্য অর্থাৎ তোমাদের 2024 সালে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তবে এইখানে অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তো সলভ করার দরকার নেই। দেখবে আমি যেই প্রশ্নগুলো দাগ দিয়ে দিয়েছি ওই প্রশ্নগুলো করলেই হয়ে যাবে। এবং এর পরবর্তী ভিডিওতে তোমাদের যে 2022 এবং 2023 সালে যে এক্সামগুলো হয়েছিল ওই এক্সামে যে শর্ট কোশ্চেনগুলো দিয়েছিল ওই কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দেবো। এবং এখানে যেগুলো দাগ দেওয়া আছে এইগুলো যদি করে নিও, এইখান থেকে তোমাদের যে পরীক্ষায় 10টা শর্ট কোশ্চেন করতে হয় এগুলো থেকে হয়ে যাবে। এবং আমি যে দেখবে বড় প্রশ্নের উত্তরগুলো দিয়েছি এবং বড় প্রশ্নের যে সাজেশনগুলো দিয়েছি ওইখান থেকে যদি তোমরা ওই বড় প্রশ্নের উত্তরগুলো করে নিও সেইখান থেকে এবং এই প্রশ্নগুলো যদি করে নিও তোমরা 100% ধরে নাও তোমরা কিন্তু 10টা প্রশ্নে যেটা করতে হয় ওটা তুমি 100% কমন পেয়ে যাবে। তো চলো এবার ভিডিওটা দেখে নাও কোন কোন প্রশ্নগুলো রেখেছি, তো দেখে নাও। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, তোমাদের সিক্স সেমিস্টার ইতিহাসের সাজেশন আমি যে সাজেশনের ভিডিও দিয়েছিলাম সেই সাজেশন থেকে 5 এবং 10 নম্বরের অলরেডি আমি কতগুলো প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি এবং আজকে একটা শর্ট কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। এছাড়াও তোমাদের যে জেনারেল কোর্সের বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো সাজেশন আলোচনা করে দিচ্ছি। এবং এছাড়াও তোমাদের বাংলা বিষয়ের আমি অনেকগুলো প্রশ্নের উত্তর আলোচনা করে দিচ্ছি এবং তোমাদের একটা শর্ট কোশ্চেনের আলোচনা করে দিয়েছি, শর্ট কোশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমাদের যাদের বাংলা এবং ওই সাবজেক্টগুলো আছে অবশ্যই চ্যানেলটাতে ভিজিট করে দেখে নিও এবং ভিডিওটা শেষে আমি বাংলা এবং ইতিহাসের উত্তরের প্লেলিস্টগুলো দিয়ে দেবো, তোমরা অবশ্যই প্লেলিস্টটা দেখে নিও। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সাজেশন উত্তর তুমি এই চ্যানেলেই পেয়ে যাবে। তো তুমি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো এবারে ভিডিওটা দেখে নেওয়া যাক। তো দেখো প্রত্যেকটি প্রশ্নের মান 2, তো দেখানো এই প্রশ্নটা দাগ দিইনি, তা সত্ত্বেও তোমরা এই প্রশ্নটা দেখে নেবে। যেখানে এটা তোমাদের সম্ভবত 2022 সালের প্রশ্নতে দিয়েছিল, এটা যে ফরাসি বিপ্লব 1789 সময় ফ্রান্সের সম্রাট ও সম্রাজ্ঞীর নাম কী ছিল, এটা দাগ দিনে এই তা সত্ত্বেও তোমরা এই প্রশ্নের উত্তরটা করে নেবে। তো উত্তরটা দেখে নাও, ফরাসি বিপ্লব সময় ফ্রান্সের সম্রাট ছিলেন সরস লুই এবং সম্রাজ্ঞী ছিলেন ম্যারি অ্যান্তোয়ানাত। এই প্রশ্নটা তোমরা করে নেবে। তো এবার 2 নম্বর দেখে নাও, লত্তো দি কোষ কি? লত্তো দি কোষ ফ্রান্সে প্রচলিত এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানা বলে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে অনির্দিষ্ট কালের জন্য আটকে রাখা হতো। তো এই যে প্রশ্নগুলো লাল কালিতে দাগ দিয়েছি এগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এবং যে প্রশ্নগুলো দাগ দেওয়া নেই সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে বা এই বছর পরীক্ষায় আসতে পারে সেক্ষেত্রে তোমরা করে নিতে পারো। এবং বড় কোশ্চেনগুলো যেগুলো দিয়েছি ওগুলো থেকে হয়ে যাবে এবং সাজেশনগুলো যেগুলো দিয়েছি ওটা সব করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের শর্ট কোশ্চেন কোনো আটকাবে না। এবং এর পরবর্তী ভিডিওতে আমি বলেই দিয়েছি যে তোমাদের 2022 এবং 23 সালে যে প্রশ্নগুলো দিয়েছিল ওই প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও দিয়ে দেবে এর পরবর্তী ভিডিওতে, তোমরা তো অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নিও। ওই ভিডিওটা অবশ্যই মিস করবে না, ওখান থেকে তোমরা অবশ্যই 50 থেকে 60% কমন পেয়ে যাবে 2022 এবং 2023 সালে। এবং এইখানে যে প্রশ্নগুলো দিয়েছি এইখানেই তোমরা অনেক ওইটার সাথে এটা ম্যাচ করে যাবে। অর্থাৎ 2022 সালে এখানে অনেকগুলোই দেওয়া আছে, যেমনি প্রথমে একটা ম্যাচ করেছে সেমনি অনেক প্রশ্ন ম্যাচ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই উত্তরগুলো খাতায় লিখে নেবে। তো চলো পরবর্তী দেখে নেওয়া যাক। তো দেখে নাও, এই আমি দাগ দেওয়া গেলেই বলে দিচ্ছি এগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট। তো চলো দেখে নাও। তো দেখে নাও, ট্রাফালগারের নৌ চুক্তি কবে ও কাদের মধ্যে হয়েছিল, এই যুদ্ধের ফল কী হয়েছিল? তো উত্তর দেখে নাও, ট্রাফালগারের নৌ চুক্তি 1805 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি নেলসন নিহত হলেও শেষ পর্যন্ত ফ্রান্স পরাজিত হয়। এবং 2 নম্বর দেখে নাও, টেলজিটের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, এই সন্ধির গুরুত্ব কী? টেলজিটের সন্ধি 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। তো এই যেই সালগুলো আছে এগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, সাল তুলে কিন্তু প্রশ্ন আসবেই, সেহেতু তোমরা সালগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এবং আমি যেগুলো এই ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা তোমরা প্রথমে একবার শুনে নিও, প্রথমে কয়েকবার শুনে নেবে এবং তারপর খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের দেখবে অটোমেটিক অনেক প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পারবে। এবং ভিডিওটা যদি কয়েকবার শুনে নিও সেক্ষেত্রে তোমাদের অনেক পারবে। তোমরা অবশ্যই ভিডিওটা কয়েকবার শুনে নেবে এবং তারপরে খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের মনে রাখতে অনেকটা সহজ হয়ে যাবে। তো 1 নম্বর পয়েন্ট দেখলাম, রাশিয়া ফ্রান্সের কর্তৃত্ব মেনে নেয়। এবং 2 নম্বর দেখলাম, ইংল্যান্ড ছাড়া প্রায় গোটা ইউরোপে নেপোলিয়নের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং নেপোলিয়নের গৌরব মর্যাদা বৃদ্ধি পায় এবং তিনি ক্ষমতার সর্বোচ্চ সীমায় উপনীত হন। তো চলো দেখানো, কোন সময়কে ম্যাটারনিক যুগ বলা হয় এবং কেন? ইউরোপের ইতিহাসে 1815 থেকে 1848 সাল পর্যন্ত সময়কে ম্যাটারনিক যুগ বলে, কারণ ইউরোপের এই সময়ে প্রিন্স ম্যাটারনিকের কৃতিত্ব পরিলক্ষিত হয়েছিল।
তিনি শক্তি সমবায়কে হাতিয়ার করে সমগ্র ইউরোপ উদারতন্ত্র বিরোধী স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন। অধিকাংশ ইউরোপ শাসকই মেটার্নিখের আদর্শে প্রভাবিত হয়েছিল এবং তার মতানুসারে শাসন কার্য পরিচালনা করা হয়েছিল। তো পরবর্তী দেখে নাও, জুলাই বিপ্লব কবে হয়েছিল, তখন ফরাসি সম্রাট কে ছিল? তো এটা তোমাদের আমি 5 নম্বরের প্রশ্নের উত্তরে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরে এখনও যারা খাতায় লিখুনি অবশ্যই একবার ভিডিওটা দেখে খাতায় লিখে নেবে। এই প্রশ্নটা তোমাদের 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে, জুলাই বিপ্লবের কারণগুলো। তো দেখো 1830 খ্রিস্টাব্দে জুলাই মাসে ফ্রান্সের জুলাই বিপ্লব হয়েছিল। এই সময় ফরাসি সম্রাট ছিলেন 10ম চার্লস। তোমরা অবশ্যই জুলাই বিপ্লবটা 5 নম্বরে যে প্রশ্নটা দিয়েছি ওটা তোমরা অবশ্যই করে নেবে। এবং তোমাদের ফেব্রুয়ারি বিপ্লবটা দিয়েছি ওটাও 5 নম্বরে দিয়েছি, ওটাও তোমরা ভালো করে নেবে। তাহলে তোমাদের ফেব্রুয়ারি বা জুলাই বিপ্লবের শর্ট কোশ্চেন এলে ভূমিকাটা যেটা দিয়েছি ওটা লিখে দিলেই হয়ে যাবে। তো দেখে নাও, এমোস টেলিগ্রাম সম্বন্ধে কি জানো? প্রাশিয়া রাজা প্রথম উইলিয়াম যখন এমোস নামক ব্যবস্থা নির্বাসে অবস্থান করেছিলেন, সেই সময়ে ফরাসি দ্রুত কাউন্ট বিনোদিত তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকারে প্রাশিয়ার রাজা উইলিয়াম কোনো প্রতিশ্রুতি দানে তার ক্ষমতা প্রকাশ করেন এবং পুরো বিষয়টি টেলিগ্রাম মারফত প্রধানমন্ত্রী বিসমার্ককে জানান। 13ই জুলাই 1870 খ্রিস্টাব্দে। ইতিহাসের এই ঘটনা অ্যামোস টেলিগ্রাম নামে খ্যাত। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবে। তো চলো দেখে নাও মুক্তদাতা জার কাকে বলা হয় এবং কেন? মুক্তদাতা জার কাকে বলা হয় এবং কেন? জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তদাতা জার বলা হয়। রাশিয়ার জনসংখ্যার অধিকাংশই কৃষক ছিল, সাপ বা ভূমিদাস শ্রেণীর অন্তর্গত। অভিজাত সম্প্রদায়ের শোষণে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। দ্বিতীয় আলেকজান্ডার 861 সালের 3রা মার্চ মুক্তি ঘোষণা দ্বারা ভূমিদাস প্রথার উচ্ছেদ সাধন করেন, তাই তাকে মুক্তদাতা জার বলা হয়। তো চলো পরবর্তী দেখে নাম, কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলে অভিহিত করা হয় এবং কেন? কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলে অভিহিত করা হয় এবং কেন? তো উত্তরে দেখে নাও 1871 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলে অভিহিত করা হয়। 1871 খ্রিস্টাব্দ থেকে ইউরোপের দেশগুলি আফ্রিকা এশিয়া মহাদেশ সাম্রাজ্য বিস্তারের জন্য এক নগ্ন প্রতিযোগিতা নেমেই পড়ে। এই ঐতিহাসিক সময়কালকে নিন্দার্থে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়েছে। তো পরবর্তী দেখে নাও, মুক্তদার নীতি কি? তো চলো উত্তরটা দেখে নাও। উত্তর হচ্ছে, চীনা ভূখণ্ডে ইউরোপের দেশগুলি উপনিবেশ স্থাপন রোধ করবার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে মুক্তদার নীতি ঘোষণা করেছেন। এর দ্বারা চীনের অখণ্ডতা রক্ষার এবং চীন ভূখণ্ড যে কোনো দেশের বণিক গোষ্ঠীকে অবাধে বাণিজ্য করবার অধিকারের কথা বলা হয়। আসলে চীন দেশে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখাই ছিল মুক্তদার নীতি ঘোষণার প্রধান উদ্দেশ্য। পূর্বাঞ্চল সমস্যা কাকে বলে? এটা আরও 5 নম্বরে একটা শর্ট কোশ্চেন, 5 নম্বরে একটা বড় প্রশ্নের উত্তর আলোচনা করে দিচ্ছি যে পূর্বাঞ্চল সমস্যা এটা কি। এটা 5 নম্বরে একটা প্রশ্নের উত্তর আলোচনা করছি। তোমরা এখানে বুঝতে পারছো, দেখবে আমি যে বড় কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো বেশিরভাগ দেখবে শর্ট কোশ্চেনে দিয়েছে। তো তোমরা বুঝতেই পারছো যে প্রশ্নগুলো আমি দিয়েছি ওই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ আমি যখন কোনো একটা সাবজেক্টে সাজেশন করি তখন তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসছে সম্পূর্ণ তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে এবং তোমাদের যে পুরো সিলেবাসটা রয়েছে ওই পুরো সিলেবাসটা ঘেটে তারপরে যে কোনো সাবজেক্টের সাজেশন করি। এই জন্যই প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট হয় এবং ওইগুলোই পরীক্ষাতে আসে। ওই প্রশ্নগুলো যদি তোমরা 5 এবং 10 নম্বর যে প্রশ্নগুলো দিয়েছি না, ওই প্রশ্নগুলো যদি তোমরা করে নিও ওখান থেকে তোমরা অনেক শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। প্রায় 50 থেকে 60% তোমরা বড় কোশ্চেন থেকে শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। তো চলো উত্তরে দেখে নাও। উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে অর্থাৎ ইজিয়ান সাগর দানিরূপ নদীর মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টান জাতিসমূহের জাতীয়তাবাদী আশা আকাঙ্ক্ষা এবং অপরদিকে এই অঞ্চল রাশিয়ার বিস্তার নীতিকে প্রতিহত করে উভয়কে কেন্দ্র করে এই অঞ্চলে যে জটিল রাজনৈতিক সমস্যা দেখা দিয়েছিল সেটাই ইউরোপের ইতিহাসে পূর্বাঞ্চল সমস্যা বা নিকট প্রাচ্য সমস্যা নামে পরিচিত। এক্ষেত্রে তোমাদের পূর্বাঞ্চল সমস্যা না দিয়ে এখান থেকে তোমাদের দিয়ে দিতে পারে নিকট প্রাচ্য সমস্যা কী। তো প্রশ্ন অনেক কিন্তু ঘুরিয়ে আসবে, তোমরা কিন্তু ভালো করে বুঝে পড়লে বন্ধুরা তোমরা অনেক প্রশ্নে উত্তর দিয়ে আসতে পারবে। সেক্ষেত্রে যদি কয়েকটা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেয় সেক্ষেত্রে তোমরা যদি বুঝে পড়ো সেক্ষেত্রে তোমরা কিন্তু ওই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই করে আসতে পারবে। চলো এবার পরবর্তী প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো দেখে নাও। তো চলো, অক্টোবর ইস্তাহার বা অক্টোবর ঘোষণাপত্র কি? অক্টোবর
ইস্তাহার বা অক্টোবর ঘোষণাপত্র কি? তো উত্তরে দেখে নাও, 1905 খ্রিস্টাব্দে রাশিয়ার বিপ্লবের সূচনা হয় এবং ব্যাপক গণ আন্দোলনের চাপে যার দ্বিতীয় নিকোলাস ওই বছরে অক্টোবর মাসে রুশ নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা, সর্বজন ভোটাধিকার, রুশ পার্লামেন্ট ডুমার হাতে স্বাক্ষর, সরকারি নীতি নির্ধারণের ক্ষমতা অপূর্ণ প্রভৃতি সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন। এটি অক্টোবর ঘোষণাপত্র নামে পরিচিত বা অক্টোবর ইস্তাহার। তো চলো পরবর্তী দেখে নেওয়া যাক। তো দেখে নাও, এপ্রিল থিসিস কি? 1917 খ্রিস্টাব্দে মার্চে বুরজাওয়া বিপ্লবের পর বলশেভিক দলের নেতা লেনিন দলের কর্মীদের সামনে 1917 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে রাষ্ট্র ক্ষমতা দখল ও সমাজতান্ত্রিক সংস্কার এক বিস্তৃত কর্মসূচি পেশ করেন। এটি এপ্রিল থিসিস নামে পরিচিত। এবং পরবর্তী দেখে নাও, রেড গার্ড বা লাল ফৌজ কি? তো চলো উত্তর দেখে নাও, রাশিয়ার বলশেভিক দলের সশস্ত্র স্বেচ্ছাবাসী বাহিনী রেড গার্ড বা লাল ফৌজ নামে পরিচিত। ট্রেটস্কি ছিলেন রেড গার্ড এবং সংগঠন। নভেম্বর বিপ্লব এর সময় রেড গার্ড রাজধানী প্রোটোগার্ড শহর দখল করে নিলে বিপ্লব জয়যুক্ত হয়। তো চলো দেখে নাও পরবর্তী প্রশ্নটা। তো চলো, সম্মিলিত জাতিপুঞ্জ বলতে কী বোঝো? সম্মিলিত জাতিপুঞ্জ হলো একটি আন্তর্জাতিক সংগঠন যার প্রধান লক্ষ্য উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক আইন এর সঙ্গে সহযোগিতা, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক বিকাশ, সামাজিক বিকাশ, মানব অধিকার এর ক্ষেত্রে সহায়তা এবং সর্বোপরি আন্তর্জাতিক শান্তি বজায় রাখা। তো চলো, সার্কুলাতরা ছিলেন ফ্রান্সের তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রাম থেকে শহরে আসা চালচুলহীন ছিন্নমূল ভবঘুরে মানুষজন, দিনমজুর, শ্রমিক, কারিগর, ছোট দোকানদার এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। দরিদ্র, নিরক্ষর, কর্মহীন, দাঙ্গাবাজ এই শ্রেণী ছিল বিপ্লবের প্রধান শক্তি। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, এটা তোমাদের সম্ভবত 2022 সালে এসেছিল। তো চলো এইবারে পরবর্তী দেখে নাও, 100 দিবসের শাসন বলতে কী বোঝো? এটা তোমাদের 2023 সালে এসছে। 100 দিবসের শাসন বলতে কী বোঝো? 100 দিবসের শাসন বলতে কী বোঝো? তো চলো উত্তরে দেখে নাও, লাইপজিগের যুদ্ধ 813 খ্রিস্টাব্দে নেপোলিয়ন পরাজিত হলে তাকে এলবা দ্বীপে নির্বাসিত করা হলে 815 খ্রিস্টাব্দে মার্চে তিনি ফ্রান্সে প্রবর্তন করলে রাজা অষ্টাদশ লুই ইংল্যান্ডে পালিয়ে যান। এই সময় তিনি প্রায় 100 দিন 20 মার্চ থেকে 29 জুন 815 খ্রিস্টাব্দে ফ্রান্সে শাসন করেন। তাই এই শাসনকালকে ফ্রান্সের ইতিহাসে 100 দিবসের শাসনকাল নামে পরিচিত। এটা তোমাদের আমি আগেই বলেছি যে এটা তোমাদের 2023 সালে এসেছিলো। তো তোমরা আমার যে সাজেশন এর পরবর্তী ভিডিওতে 2022 এবং 2023-এর যে শর্ট কোশ্চেনের প্রশ্ন তোমাদেরকে দেবো, সেখান থেকে তোমরা দেখবে এখান থেকে অনেকগুলোই হুবহু দেখবে মিলে যাবে। তো তোমাদের এরকমই হবে যে আমি বড় কোশ্চেনে যেগুলো দিয়েছি এবং শর্ট কোশ্চেনে এবং 2022-23 যে প্রশ্নগুলো দেবো ওই প্রশ্নগুলো তোমাদের অনেকগুলোই কিন্তু মিল থাকবে। তো তোমরা ওই প্রশ্নগুলোই করে যাবে, ওই প্রশ্নগুলোই ভালো করে যাবে, ওইগুলো থেকেই আসার চান্স বেশি। তো চলো, তো দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখে নাও। তো প্রশ্ন দেখে নাও, ফিজিওক্র্যাট কারা, তাদের তপ্তরে কি? তো উত্তর দেখে নাও, অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে অবাধ বাণিজ্য নীতির প্রবক্তাদের ফিজিওক্র্যাট বলে অভিহিত করা হয়। তাদের তপ্তরে হল সমকালীন মার্কেন্টাইল অর্থনীতিবিদের সরকার নিয়ন্ত্রণমূলক আর্থিক বিধি ব্যবস্থার মতাবাদকে নাকচ করে দিয়ে ব্যক্তি স্বতন্ত্রবাদী অবাধ বাণিজ্যের মতামতকে গুরুত্ব প্রদান। এবং আটলান্টিক সনদ কি? কোন কোন দেশে এর স্বাক্ষরকারী হয়েছিল? তো এবার উত্তরটা দেখে নাও, 1941 সালে 14 আগস্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডক্টর রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যৌথভাবে যে ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন তা আটলান্টিক সনদ নামে পরিচিত। আটলান্টিক সনদ স্বাক্ষরকারী দেশগুলি ছিলেন বেলজিয়াম, গ্রিস, ফ্রান্স, পোল্যান্ড, নরওয়ে প্রভৃতি। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্নটা দেখে নাও, কমিউনিস্ট ম্যানিফেস্টো রচয়িতা কারা? কমিউনিস্ট ম্যানিফেস্টোর রচয়িতা কারা? জার্মানি কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টোর লেখক ছিলেন। 1848 সালে 21 ফেব্রুয়ারি প্রকাশিত হয়। ট্রোপো প্রোটোকল কি? উত্তর দেখলাম, প্রিন্স ক্লেমেন্স ফন মেটার্নিক রক্ষণশীলতাকে কায়েম করবার জন্য শক্তি সমবায়কে ব্যবহার করতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি ট্রোপো প্রোটোকল নামে একটি দলিল রচনা করেছেন। ট্রোপো প্রোটোকলে বলা হয় যে কোনো রাজা স্বেচ্ছায় যে সংবিধান দেবে সেটা বৈধ হবে যদি কোনো রাষ্ট্রে অন্য রাষ্ট্রের পক্ষে কোনো বিপজ্জনক শাসন ব্যবস্থা কায়েম হয়, তবে শক্তি সমবায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ইংল্যান্ডের ট্রোপো প্রোটোকল এর তীব্র বিরোধিতা ছিল। স্যাডানের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? 1870 খ্রিস্টাব্দে ফ্রান্স ও জার্মানির মধ্যে স্যাডানের যুদ্ধ হয়েছিল।
আনসুলেস কি? আনসুলেস কি? জার্মান সম্রাট হিটলার জার্মান জাতীয় ঐক্য স্থাপনের জন্য জার্মানির সঙ্গে টিউটন জাতীয় অধ্যুষিত রাষ্ট্রকে সংযুক্ত করবার পরিকল্পনা করেন, তাই তার এই নীতি আনসুলেস নামে পরিচিত। তো প্রশ্ন দেখে নাম, পোটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ওই সম্মেলনে 3 রাষ্ট্রপ্রধান কারা ছিলেন? পোটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ওই সম্মেলনে 3 রাষ্ট্রপ্রধান কারা ছিলেন? 1945 খ্রিস্টাব্দে জুলাই মাসে পোটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের 3 রাষ্ট্রপ্রধান ছিলেন মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান, সোভিয়েত রাষ্ট্রপ্রধান স্তালিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট ইটলি। তো চলো পরবর্তী দেখে নেওয়া যাক। ত্রিশক্তি মৈত্রী সদস্য কারা ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধে চলাকালীন কোন সদস্য এটি ত্যাগ করেছিলেন? ত্রিশক্তি মৈত্রীর সদস্য ছিলেন জার্মানি, অস্ট্রেলিয়া, ইটালি। 1882 সালে ইটালি ত্রিশক্তি মৈত্রে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করলে প্রথম বিশ্বযুদ্ধে চলাকালীন 1915 সালে ত্রিশক্তি মৈত্র ত্যাগ করেছিলেন। তরুণ তুর্কি আন্দোলন বলতে কী বোঝো? তুরস্কের কামাল আতাতুর্ক বা মোস্তফা কামাল পেশা তুরস্কের যুব সমাজদের মধ্যে জাতীয়তাবাদ চেতনা বৃদ্ধি করেছিলেন। মোস্তফা কামাল পেশার নেতৃত্বে তুরস্কের যুব সমাজ তুরস্কের সুলতানের স্বৈরাচারী শাসনে অবসান ঘটিয়ে নিয়মতান্ত্রিক সরকার গঠনের জন্য 1809 খ্রিস্টাব্দ থেকে 1918 সাল পর্যন্ত যে আন্দোলন করেছিলেন তা তরুণ তুর্কি আন্দোলন নামে পরিচিত। 14 দফা নীতিকে এই নীতিকে উত্থাপন করেছিল। প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তী সময়কালে বিশ্বস্থায়ী শান্তি, প্রতিরোধ, নিরাপত্তা সুনিশ্চিত করে উদ্দেশ্যে যে শর্ত ঘোষণা করা হয়েছিল তা 14 দফা নীতি নামে পরিচিত ছিল। মার্কিন রাষ্ট্রপতি ট্রুডো উইলিয়মসন 1918 সালে 28 জানুয়ারি 14 দফা নীতি উত্থাপন করেছিলেন। আর মাত্র কয়েকটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটার জন্য আমি আর একটা ভিডিও করে দেবো, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও করে দেবো। তো আজকে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে লিখে নিও, এবং আর কয়েকটা যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নটা আমি তোমাদের জন্য আরেকটা ভিডিও করে দেবো। এবং তোমাদের যে 2022 এবং 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিলো এবং ওইটা আরেকটা ভিডিও করে দেবো। তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখে নিও। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলেই পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা তোমার যদি কোনো উপকার আসে অবশ্যই একটা লাইক দিয়ে ভুলবে না, কারণ তোমরা একটা লাইক দিলে আমাদের অনেকটাই মোটিভেশন বাড়ে, আমাদের ভিডিও করতে অনেকটাই আগ্রহ জন্মায়, এবং একটা ভিডিও তৈরি করতে অনেকটাই খাটতে হয়। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো।